আরে বলুন, ডিম ভাতের জন্য, চায়ের জন্য, পয়সার জন্য না, কিন্তু এদের পয়সাগুলো যখন ওখানে ঢুকেছিল, এই ঘুষ বাজারের পয়সা, এই গরুর মাংস বিক্রির পয়সা, এই মদ বিক্রির, চোরাই মদ বিক্রির পয়সা, এই সমস্ত প্রকল্পের লুটমারির পয়সা, এই সমস্ত রাস্তাঘাটের নামে যে 14% লুটমারির টাকা তারা জমা করেছে মোথাবাড়িকে লুটে, সেই টাকার একটা অংশ আপনাদের কাছে ইলেকশনের সময় পৌঁছে যায় 500 টাকা হিসাবে। কত? 500 টাকা। এই 500 টাকার জন্য আপনারা যাকে ভোট দিয়েছিলেন, সেই 500 টাকার দরুন আপনি শিক্ষা ক্ষেত্রে যাবেন, আপনার ছেলে মেয়েকে পড়াশোনা করাতে প্রাইভেট স্কুলে দিলে 6,000 টাকা 7,000 টাকা মাসে বেতন গুনতে হয়, কারণ সরকারি পরিষেবা ঠিক নেই। আপনি হসপিটালে যাবেন, জোরে 2 বার হাঁচি মারবেন, ট্রান্সফার লিখে দিবে, বলবে এখানে হবে না, মালদা মেডিকেল কলেজে যাও। মালদা মেডিকেল কলেজে যাবেন, সুস্থ লোক অসুস্থ হয়ে ফিরবে রোগীকে নিয়ে গিয়ে। আপনি ওখানে থাকতে না পেরে কি করলেন? যে সমস্ত নার্সিং হোম খোলা আছে, ওই নার্সিং হোমে আপনার 6,000 10,000 টাকা বিল করে দিল। কেন? এই 500 টাকার জন্য। এই 500 টাকার জন্য। যে 500 টাকা আপনাকে দেওয়া হয়েছিল ইলেকশনের সময়, বা 1000 টাকাতে আপনি যে নিজের ভোটটাকে বিক্রি করেছিলেন, নিজের ভবিষ্যৎ প্রজন্মের অধিকার, নিজের সাংবিধানিক অধিকারকে আপনি বিক্রি করে দিয়েছিলেন। বন্ধুগণ, আজ শুধরানোর সুযোগ এসছে, আজ পরিবর্তনের সুযোগ এসছে। আমরা কাউকে পয়সা দিয়ে রাজনীতি করতে পারবো না, আমাদের কাছে পয়সা নেই। যে সমস্ত নৌজওয়ানকে দেখতে পাচ্ছেন, এই সমস্ত নৌজওয়ান নিজেদের কন্ট্রিবিউশনে, নিজেদের 200 টাকা 500 টাকা জোগাড় করে যে স্টেজে দাঁড়িয়ে আমি আপনাদের সামনে সত্যতা তুলে ধরছি, সেই স্টেজ নির্মাণ করেছে এই নৌজওয়ানেরা। কোন ফান্ডের টাকা নয়। বলছে এদের ফান্ড বিজেপি থেকে আসে। আপনার ফান্ডের ব্যাপারে বলতে গেলে ম্যাডাম ইতিহাস তৈরি হয়ে যাবে, কোথা কোথা থেকে আপনার ফান্ড আসে। সেই বিষয়ে আজকে বলছি না, সময় মতো সব কথা বলবো। সমস্ত দুর্নীতির পর্দা ফাঁস হবে, সমস্ত কিছু রেকর্ডে আসবে, সমস্ত কিছু জনগণের সামনে আসবে, আর জনগণ আপনাকে জবাব দেবে ইভিএম বাটনের মাধ্যমে। পয়সা দিয়ে এবার ভোট হবে না। মোথাবাড়ির ভোট 70-30-এর খেলা হবে মোথাবাড়িতে। এবার 70-30-এর খেলা হবে মোথাবাড়িতে। কোথায় টাকলা বাবা বলেছিল না 80-20-এর খেলা হবে? টাকলা বাবা যে বলেছিল 80-20-এর খেলা হবে, তারা বললে কোনো সমস্যা নেই। কোন দিলীপ ঘোষ বলে মেরে লাশ করে দেব, কোন গরুর বাচ্চা বলে যে মুসলিম এমএলএ পাস করে আসলে চ্যাংদোলা করে অ্যাসেম্বলির বাইরে ফেলে দেব, কেউ কখন বলে এরা জিহাদি, কখনো বাংলা ভাষায় কথা বলার জন্য বলে এরা বাংলাদেশি। আজকে তাদের জবাব দেওয়ার সময় এসছে। তারা বললে কোনো সমস্যা নেই, কিন্তু মোথাবাড়ির মিমের ছেলেরা, বাংলার মিমের ছেলেরা যদি নিজের সম্প্রদায়ের জন্য কিছু বলার চেষ্টা করে, তাহলে তাদেরকে ট্যাগ লাগিয়ে দেওয়া হয় এরা বিজেপির বি টিম। লজ্জা করে না আপনাদেরকে? সংসার করেন আপনি। যে দলটা নিয়ে দাঁড়িয়েছেন 1998 সালে, সেই দল বিজেপির হাত ধরে হয়েছে, অটল বিহারীর বাজপেয়ীর হাত ধরে সেই দলের নির্মাণ হয়েছে। আপনি ভুলে গেছেন? আপনি ভুলে গেছেন কোন পদ থেকে পদত্যাগ করে বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন? আপনি ভুলে গেছেন? আপনি বিজেপির সাথে সংসার করেছেন। আজ এনআরসির সময় এসে বলছে এদের শুধু ভয় দেখানোর রাজনীতি। ওপর থেকে একজন ভয় দেখায় লোকসভা ইলেকশনে, আর নিচে থেকে একজন ভয় দেখায় বিধানসভা ইলেকশনে। আর বিধানসভা ইলেকশন যখন আসে তখন একটা ড্রামা আপনারা নোটিস করে হবেন। ড্রামা হয়, কিন্তু ড্রামা হয় স্ক্রিপ্টেড ড্রামা। স্ক্রিপ্ট তৈরি হয় কার দ্বারা? আগে হতো পিকের দ্বারা, এখন হচ্ছে আইপ্যাকের দ্বারা। আগে হতো পিকের দ্বারা, এখন আইপ্যাকের দ্বারা ড্রামার স্ক্রিপ্ট তৈরি হয়। কিভাবে? বলে ইলেকশন যেমন কাছে আসবে, আপনি কোথাও হোঁচট খেয়ে পড়ে কপালে কিল ঠুকে নেবেন, মানুষ ভোট দিয়ে দেবে। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? গেলে কোথাও পড়ে গিয়ে পা ভেঙে প্লাস্টার করে নেবেন, আপনাকে বাংলার মানুষ ভোট দিয়ে দেবে। আর যেদিন রেজাল্ট হলো, যেদিন রেজাল্ট হলো সেদিন আর প্লাস্টার কিচ্ছু নাই। প্লাস্টার কিচ্ছু নাই। আর
তখন গদিতে গিয়ে বসে গেল, হাঁটা চলা সব নরমাল হয়ে গেল। এই রাজনীতি দেখেছে বাংলা। বাংলা এইবারে এই রাজনীতিকে টলারেট করবে না। বন্ধুগণ, মোথাবাড়ির জনগণ পরিবর্তনমুখী হয়েছে, সোচ্চার হয়েছে, নিজের অধিকার বুঝতে শিখেছে, নিজের অধিকারের দাবিতে এগিয়ে এসছে। আজ এই সমস্ত ড্রামা, সমস্ত নাটক আর সমস্ত ষড়যন্ত্র আপনাদের সামনে তুলে ধরা হবে। আগামী বিধানসভা ইলেকশন পর্যন্ত আমরা সমস্ত নাটকের পর্দাফাশ আপনাদের সাথে করব ইনশাআল্লাহ তাআলা। আপনারা ওবৈসি সাহেবের সাথে আছেন তো? আপনারা হাত শক্ত করবেন তো? আর একটা কথা আপনাদের বলে দিয়ে রাখি, যখন গ্রামে গঞ্জে চায়ের দোকানে আপনারা গিয়ে বলবেন, যারা জানে না তাদেরকে বলছে এবার ভোট কাকে দিবি? হ্যাঁ, বলছে কি গুড্ডি এসছে, গুড্ডি কি গুড্ডি এসছে। গুড্ডিকে ভোট দিয়ে কি হবে? একটা এমএলএ নিয়ে ওই সরকার বানাইতে পারবে? বলে কি বলে না? বলে কি বলে না? আরে শুনে রাখো মুসলমান, একজন আসাদুদ্দিন ওবৈসি ছিলেন বলে একটা বিষয় আর আপনাদেরকে বলি। বলুন তো, এত লোকের মধ্যে কেউ একজন বলুন পার্লামেন্টে মুসলিম এমপির সংখ্যা কত জানা আছে? নেই, নামও বলতে পারবেন না। বাংলার অ্যাসেম্বলিতে মুসলিম এমএলএ এর সংখ্যা কত জানেন? 43 জন। কেউ যদি এখান থেকে একজন আমাকে 5 জন মুসলিম এমএলএ এর নাম বলে দিতে পারেন, 1000 টাকা দেবো। বলেন, পারবেন বলতে? পারবেন না। কেন পারবেন না? না তো তাদেরকে দেখেছেন, না তো তাদেরকে অ্যাসেম্বলিতে বলতে শুনেছেন, আর নাহি তাদেরকে মুসলিমের আওয়াজ হয়ে চিৎকার করতে দেখেছেন। তাহলে কি করে আপনি নাম বলতে পারবেন? সুরে সুরে ভোট দিয়ে, সুরে সুরে ভোট দিয়ে আপনারা বছরের পর বছর এদেরকে পাস করিয়ে এসছেন। আর এরা গিয়ে কেউ ঘুমিয়েছে, কেউ মোবাইল দেখেছে, কেউ মোবাইলের নামে ভাতা নিয়েছে, আপনাদের জন্য কখনো কিছু করেনি এরা। একটা কথা বলবো, কদিন আগে একটা প্রোগ্রামে গেছিলাম চাচলে। কদিন আগে প্রোগ্রামে গেছিলাম চাচলে। চাচলে 80% মুসলমানের বাস। চাচলের বর্তমান এমএলএ কে জানেন? ভাড়া করা এমএলএ। কোন এমএলএ? ভাড়া করা এমএলএ। ওদের নিজের কিছু নাই, ইংলিশ বাজার থেকে ভাড়া করে নিয়ে গেছে। ইংলিশ বাজার থেকে ভাড়া করে নিয়ে গেছে। মোথাবাড়িও ভাড়া করে নিয়ে এসছে। মোথাবাড়িও ভাড়া করে নিয়ে এসছে। এমএলএ মোথাবাড়ির কাছে নিজস্ব কিছু নেই। এরা বলতে চাইছে মোথাবাড়ির ছেলে পুলে রাজনীতি বোঝে না। এরা বলতে চাইছে বাচ্চা বাচ্চা ছেলে। এরা বলতে চাইছে আমাদের দুর্নীতির সাথে এরা টেক্কা দিতে পারবে না। বলে রাখি, লড়াই এবার জনগণ করবে। আমরা শুধুমাত্র নেতা তৈরি করতে এসেছি, নেতা হওয়ার জন্য আসি। আমরা নেতা হওয়ার জন্য আসিনি। আমরা খুব বেশি 70 বছর আছি, কি কেউ 100 বছর আছে আমার নওজওয়ানের মধ্যে। এরা সবাই একদিন না একদিন বিলুপ্ত হয়ে যাবে, কিন্তু আপনাদের বাচ্চা, আপনাদের পোটাপুতিরা থেকে যাবে। যদি এরা আজকে রাজনীতির স্বচ্ছতা না বুঝতে পারে, দুর্নীতির বিরুদ্ধে রুখে না দাঁড়াতে পারে, তাহলে তৈরি থাকতে হবে বন্ধুগণ। আপনাদেরকে এই বিফলতার জন্য কিয়ামতের দিন জবাব দিতে হবে আপনাদের। আজ বলছে একজন এমএলএ এখান থেকে কি করবে? হে, সরকার গঠন করতে পারবে? একজন এমপি আছে বলে আমরা জানতে পেরেছি 3 তালাক বিল অসাংবিধানিক। একজন এমপি আছেন বলে আমরা জানতে পেরেছি এনআরসি অসাংবিধানিক। একজন এমপি আছে বলে আমরা দেখেছি পার্লামেন্টের বুকে সিএ এর বিলকে ফেলে দিতে। একজন এমপি আছে বলে আমরা জানতে পেরেছি মুসলমানের কি অবস্থান ভারতবর্ষের বুকে। কখনো বলে দাড়ি দেখে পহচানো, কখনো বলে টুপি দেখकर पहचानो, কখনো বলে কুর্তা দেখकर पहचानो। আরে আপনি প্রধানমন্ত্রী, আপনি প্রধানমন্ত্রী। এরা সবাই হিন্দু, মুসলিম, জৈন, শিখ, খ্রিস্টান সবাই আপনার প্রজা। তাদেরকে সবাইকে সাথে নিয়ে চলা আপনার উদ্দেশ্য হওয়া উচিত। তাদের সবাইকে নিয়ে
দেশকে সমৃদ্ধ করে তোলা আপনার উদ্দেশ্য হওয়া উচিত, কিন্তু না, আপনি বিভেদের রাজনীতিতে লেগে আছেন। কি বলছে এখন? টপিক দিয়েছে হিন্দু ভাইরা, যতদূর আওয়াজ যায় শোনো। এখন কি শুরু করেছে? বলছে হিন্দু রাষ্ট্র বানাएंगे। क्या करेंगे? हिंदू राष्ट्र बनाएंगे। फिर क्या होगा? राजनीति खत्म हो गया। कैसे? बोले आज हिंदू है मुस्लिम है तो तुम लड़ाने से राजनीति कर सकते हो। लड़ाने की राजनीति तुम कर पा रहे हो इसलिए कि देश के अंदर हिंदू मुस्लिम सिख ईसाई है, इसलिए जब मुस्लिम रहेगा ही नहीं, देश के अंदर मुस्लिम का कोई कंट्रीब्यूशन ही नहीं रहेगा, तो फिर आप किसको किससे लड़ाओगे? तब भी आपके पास राजनीति करने का एक टॉपिक है। कैसे? बोले हिंदुओं को बांट दो। कैसे? जैसे ब्रिटिश ने बांटा था, हिंदुओं को बांट दो, क्षत्रियों में बांट दो, ब्राह्मण में बांट दो, এদেরকে ভাগ করে দাও, বৈশ্য বানিয়ে দাও, শূদ্র বানিয়ে দাও, এদেরকে ভেঙে দাও, দিয়ে এদেরকে এদের সাথে লড়াও। এই রাজনীতিটা করবে, তাছাড়া কোনো উপায় থাকবে না, কারণ মুসলিম তো থাকলোই না, হিন্দু রাষ্ট্র হয়ে গেল। আর একটা স্লোগান আছে এদের, খুব মন দিয়ে ভাববেন, চিন্তা করবেন। আর আমার হিন্দু ভাইরা, আমার একজন বক্তা বলে গেল, বলে আমরা যখন সবজি কিনতে যাই, বাজারে যাই, মাছটা ফলটা আলুটা মূল্যটা যখন কিনি, তখন দেখি একটা কথা বুকে হাত দিয়ে বলবেন, হিন্দুরাও বলবেন আর মুসলমানরাও বলবেন, যদি কোনো মুসলমান ব্যক্তি কোনো সবজির দাম 15 টাকা নেয় আর কোন হিন্দু ব্যক্তি যদি ওটার দাম 10 টাকা নেয়, আপনি কার কাছ থেকে নেবেন? কার কাছ থেকে? যেখানে কম পাবেন সেখানেই তো ধর্ম দেখে বাজার করেন। করেন না, করা উচিত নয়। মানবিকতার জন্ম আজ থেকে নয়, মানবিকতার জন্ম লাখ লাখ বছর ধরে, হাজার হাজার বছর ধরে। আর তোমার জন্ম তো হয়েছে মাত্র 15 বছর কি 10 বছর আগে। তোমার জন্ম মাত্র 10 বছর কি 15 বছর আগে। এই রাজনীতি একদিন অবসান হবেই হবে ইনশাআল্লাহ তাআলা। আমরা এদেরকে ললিপপ ধরিয়ে বলছে হিন্দু খতরে মে है। कैसे हिंदू खतरे में है? 80% हिंदू এই দেশে कैसे खतरे में आ गया भाई? जिस देश का प्रधानमंत्री हिंदू है, जिस देश का होम मिनिस्टर हिंदू है, जिस देश का चीफ मिनिस्टर हिंदू है, मुख्यमंत्री हिंदू আছে, যে দেশের ডিএম থেকে শুরু করে পুলিশ পার্সোনাল থেকে শুরু করে ওসি আইসি এসপি এসডিপিও থেকে শুরু করে বড় বড় আমলারা পর্যন্ত হিন্দু, সেখানে হিন্দু খতরে মে कैसे है? कैसे हिंदू खतरे में है? এই রাজনীতি বন্ধুগণ বুঝতে হবে। আমার হিন্দু ভাইদের উদ্দেশ্যেও বলছি, বিজেপির এই জঘন্য রাজনীতির ফাঁদে পা দেবেন না। আসুন সবাই মিলে আমরা লড়াই করি, সবাই মিলে মথাবাড়ির মাটির জন্য লড়াই করি, সবাই মিলে মথাবাড়ির ভবিষ্যতের জন্য লড়াই করি, সবাই মিলে মথাবাড়ির উন্নতির জন্য লড়াই করি। আসুন সবাই মিলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য লড়াই করি। হিন্দুর ঘরের ছেলে মেয়েও আগামী দিনে উচ্চ থেকে উচ্চ শিক্ষিত হয়ে ওপরে যাবে, মুসলিমের ঘরের ছেলেও যাবে। কিন্তু আজ যদি আমরা পরিকাঠামো ঠিক না করতে পারি, আজকে আমাদের যে দাবি পূরণে সোচ্চার হয়েছি, সেই মথাবাড়িকে যদি কলেজ না দিতে পারি, সুস্বাস্থ্য ব্যবস্থা না দিতে পারি, তাইলে কোনো ভাবে কোনো সম্প্রদায় উন্নতির দিকে এগিয়ে যেতে পারবে না। এই ভুল বোঝাবুঝির রাজনীতি আর এই ষড়যন্ত্রের রাজনীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে বন্ধুগণ। আপনারাই ঊর্জা, আপনারাই শক্তি, আপনারাই ব্যারিস্টার আসাদুদ্দিন ওবেসী সাহেবের ভালোবাসার টানে এখানে হাজির হয়েছেন। আপনারাই আগামী দিনে মথাবাড়ির শক্তি হয়ে উঠবেন। আর আপনাদেরকে একটা কথা দিয়ে যাচ্ছি, মথাবাড়ি থেকে যদি কোনো লিডারশিপ তৈরি করে আমরা অ্যাসেম্বলিতে পাঠাতে পারি, তাইলে সেই লিডারশিপ মথাবাড়ির ডাক পিয়নের কাজ করবে। কি কাজ করবে? ডাক পিয়নের কাজ করবে। মথাবাড়ির যে বেসিক সমস্যাগুলো আছে সেটা নিয়ে অ্যাসেম্বলিতে যাবে, বলবে, আদায় করবে এবং মথাবাড়িকে উন্নতির দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। পরবর্তীতে আরো বড় বড় জনসভা আপনাদের সামনে আসবে। আমি যদি সুযোগ পাই আপনাদের সামনে আরো অনেক কথা তুলে ধরবো। এখান থেকে আমি আমার বক্তব্য